গল্পকথকে আবার সবাইকে স্বাগত। বেঙ্গল পাবলিশার্স কর্তৃক প্রকাশিত বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। গল্পের নাম মানুষের মন। নরেশ ও পরেশ দুজন সহোদর ভাই, কিন্তু এক বৃন্তে দুটো ফুল এই উপমা এদের সম্বন্ধে খাটে না। আকৃতি ও প্রকৃতি উভয় দিক দিয়ে এদের মিলের অপেক্ষা অমিলই বেশি। নরেশের চেহারার মোটামুটি বর্ণনাটা এরূপ: শ্যামবর্ণ, দীর্ঘ দেহ, খোঁচা খোঁচা চিরুনি সম্পর্ক বিরহিত চুল, গোলাকার মুখ এবং সেই মুখে একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ, একজোড়া নেউলের লেজের মতো পুষ্ট গোঁফ এবং একটা শুকাগ্র শুকচঞ্চু নাক। পরেশ খর্বাকৃতি, ফর্সা, মাথার কোকড়ানো কেশদাম বাবরি আকারে সুসজ্জিত, মুখটা একটু লম্বা গোছের, নাকটা থ্যাবড়া, চোখ দুটোতে কেমন যেন একটা তন্ময় ভাব, গোঁফ দাড়ি কামানো, গলায় কণ্ঠি, কপালে চন্দন। মনের দিক দিয়ে বিচার করলে দেখা যায় যে দুজনেই গোঁড়া। একজন গোঁড়া বৈজ্ঞানিক আর একজন গোঁড়া বৈষ্ণব। অত্যন্ত নিষ্ঠা সহকারে নরেশ জ্ঞানমার্গ এবং পরেশ ভক্তিমার্গ অবলম্বন করেছে। যখন নরেশের কম্বাইন্ড হ্যান্ড চাকর নরেশের জন্য ফাউল কাকলেট বানাতে ব্যস্ত, নরেশ থিওরি অফ রিলেটিভিটি নিয়ে উন্মত্ত, তখন সে একই বাড়িতে পরেশ সপাক নিরামিষ আহার করে যোগাবশিষ্ট রামায়ণে মগ্ন। এ প্রায়ই দেখা যেত। তাই বলে ভাববেন না যে উভয়ে সর্বদা লাঠালাঠি করতে, মোটেই তা নয়। এদের কলহ মোটেই নেই। তার সুস্পষ্ট কারণ বোধহয় এই যে অর্থের দিক দিয়ে কেউ কারো মুখাপেক্ষী নন। উভয়ই MA পাস, নরেশ কেমিস্ট্রিতে এবং পরেশ সংস্কৃতে। উভয়ই কলেজে প্রফেসরি করে মোটা বেতন পান। মরার পূর্বে পিতা দুজনকেই সমান ভাগে নগদ টাকাও কিছু দিয়ে গিয়েছিলেন। যে বাড়িতে এরা বাস করছেন এটাও পৈতৃক সম্পত্তি। বাড়িটা বেশ বড়, এত বড় যে এতে 2-3টি পরিবার পুত্র পৌত্রাদি নিয়ে বেশ স্বচ্ছন্দে বাস করতে পারে। কিন্তু নরেশ এবং পরেশের মনে পৃথিবীর অনিত্যতা সম্বন্ধে এমন একটা উপলব্ধি আসলো যে কেউই আর বিয়ে করল না। পরেশ ভাবলেন, কা তপ কান্তা, এই সত্যি। রিলেটিভিটির ছাত্র নরেশ ভাবতে লাগলেন, নির্মলা সত্যিই কি মরেছে? আমি দেখতে পাচ্ছি না, এই মাত্র। সুতরাং নরেশ এবং পরেশ সহোদর হওয়া সত্ত্বেও, ভিন্ন প্রকৃতির এবং ভিন্ন প্রকৃতির হওয়া সত্ত্বেও একই বাড়িতে শান্তিতে বাস করে। এক বিষয় কিন্তু উভয়ের মিলও ছিল, পল্টুকে উভয়ই ভালোবাসতেন। পল্টু তপেশের পুত্র, নরেশ এবং পরেশের ছোট ভাই তপেশ এলাহাবাদে চাকরি করত। হঠাৎ একদিন কলেরা হয়ে তপেশ এবং তপেশের স্ত্রী মনোরমা মারা গেল। টেলিগ্রামে আহত নরেশ এবং পরেশ গিয়ে তাদের শেষ কথাগুলো মাত্র শোনার অবসর পেলেন। তার মর্ম এই, আমরা চললাম, পল্টুকে তোমরা দেখো। পল্টুকে নিয়ে নরেশ এবং পরেশ কলকাতায় ফিরে আসলেন। তপেশের অংশে পৈতৃক কিছু টাকা ছিল। নরেশ তার অর্ধাংশ পরেশের সন্তোষার্থে রামকৃষ্ণ মিশনে দেবার প্রস্তাব করা মাত্রই পরেশ মন্তব্য করল, বাকি অর্ধেকটা তাহলে বিজ্ঞানের উন্নতিতে খরচ হোক। তাই হলো। পল্টুর ভবিষ্যৎ সম্বন্ধে তারা ভাবলেন যে তারা নিজেরা যখন কেউই সংসারী নন, তখন পল্টুর আর কি ভাবনা। পল্টু নরেশ এবং পরেশের উভয়ের নয়নের মণিরূপে বেড়ে উঠতে লাগলো। নরেশ কিংবা পরেশ কেউই নিজের মতামত পল্টুর ওপর ফলাতো না। পল্টুর যখন যা অভিরুচি সে তাই করত। নরেশের সঙ্গে খেত। যখন তার মুরগি সম্বন্ধে মোহ কেটে আসতো, তখন সে পরেশের হবিষ্যান্নের দিকে কিছুদিন ঝুঁকত।
কয়েকদিন হবিষ্যান্ন ভোজনের পর আবার আমিষ লোলুপতা জাগলে নরেশের ভোজনশালায় ফিরে যেতে তার বাধ্য না। নরেশ এবং পরেশ উভয়েই তাকে কোনো নির্দিষ্ট বাঁধনে বাঁধতে চাইতেন না, যদিও দুজনে মনে মনে আশা করতেন যে বড় হয়ে পল্টু তার আদর্শকেই বরণ করবে। পল্টুর বয়স 16 বছর, এইবার ম্যাট্রিক দিবে। সুন্দর স্বাস্থ্য, ধবধবে ফর্সা গায়ের রং, আয়ত চক্ষু। নরেশ এবং পরেশ দুজনেই সর্বান্তকরণে পল্টুকে ভালোবাসতেন। এ বিষয়ে উভয়ের কিছু মাত্র অমিল ছিল না। এই পল্টু একদিন অসুখে পড়ল। নরেশ এবং পরেশ চিন্তিত হলেন। নরেশ বৈজ্ঞানিক মানুষ, তিনি স্বভাবতই একজন অ্যালোপ্যাথিক ডাক্তার নিয়ে আসলেন। পরেশ প্রথমটায় কিছু আপত্তি করে, কিন্তু যখন উপর্যুপরি 7 দিন কেটে গেল, জ্বর ছাড়ল না, তখন তিনি আর স্থির থাকতে পারলেন না। নরেশকে বললেন, আমার মনে হয় একজন ভালো কবিরাজ ডেকে দেখালে কেমন হতো। বেশ, দেখাও। কবিরাজ আসলেন, 7 দিন চিকিৎসা করলেন, জ্বর কমল না, বরং বাড়ল। পল্টু প্রলাপ বকতে লাগল। অস্থির পরেশ তখন নরেশকে বললেন, আচ্ছা, একজন জ্যোতিষকে ডেকে ওর কুষ্ঠিটা দেখালে কেমন হয়, কি বল? বেশ তো, তবে যাই করো, আর 21 দিনের আগে জ্বর কমবে না। ডাক্তারবাবু বলেছিলেন টাইফয়েড। তাই নাকি? পল্টুর কুষ্ঠি নিয়ে ব্যাকুল পরেশ জ্যোতিষের বাড়ি ছুটলেন। জ্যোতিষ বললেন, মঙ্গল মার্কেশ, তিনি রুষ্ট হয়েছেন। কি করলে তিনি শান্ত হবেন তার একটা ফর্দ দিলেন। পরেশ প্রবাল কিনে পল্টুর হাতে বেঁধে মঙ্গল শান্তির জন্য শাস্ত্রীয় ব্যবস্থা দিয়ে করতে লাগলো। অসুখ কিন্তু উত্তরোত্তর বেড়ে চলেছে। নরেশ একদিন বললেন, কবিরাজি ওষুধেতে বিশেষ উপকার হচ্ছে না, ডাক্তারকেই আবার ডাকবো নাকি? তাই ডাক না হয়। নরেশ ডাক্তার ডাকতে গেলেন। পরেশ পল্টুর বসে মাথায় জলপট্টি দিতে লাগলেন। পল্টু প্রলাপ বকছে, মা, আমাকে নিয়ে যাও, বাবা কোথায়? আতঙ্কে পরেশের বুকটা কেঁপে উঠল। হঠাৎ মনে হলো, তারকেশ্বরে গিয়ে ধর্ণা দিলে শুনেছি দৈব ঔষধ পাওয়া যায়। ঠিক। নরেশ ফিরে আসতেই পরেশ বললেন, আমি একবার তারকেশ্বরে চললাম, ফিরতে 2-1 দিন দেরি হবে। হঠাৎ তারকেশ্বর কেন? বাবার কাছে ধর্ণা দেব। নরেশ কিছু বললেন না। ব্যস্ত সমস্ত পরেশ বের হয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, বড় খারাপ টার্ন নিয়েছে। ডাক্তারি চিকিৎসা চলতে লাগলো। 2 দিন পরে পরেশ ফিরলেন, হাতে একটা মাটির ভার। উল্লাসিত হয়ে তিনি বললেন, বাবার স্বপ্নাদেশ পেলাম। তিনি বললেন যে রোগীকে যেন ইঞ্জেকশন না দেওয়া হয়, আর বললেন এই চরণামৃত রোজ একবার করে খাইয়ে দিতে, তাহলেই সেরে যাবে। ডাক্তারবাবু আপত্তি করলেন, নরেশও আপত্তি করলেন। টাইফয়েডের রোগীকে ফুল, বেলপাতা, পচা জল কিছুতেই খাওয়ানো চলতে পারে না। হতবুদ্ধি পরেশ ভাণ্ড হাতে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আসলে কিন্তু ব্যাপার দাঁড়ালো অন্যরূপ। পরেশের অগোচরে পল্টুকে ডাক্তারবাবু যথাবিধি ইঞ্জেকশন দিতে লাগলেন, এবং এদের অগোচরে পরেশ লুকিয়ে পল্টুকে প্রত্যেক দিন একটু চরণামৃত পান করাতে লাগলেন। কয়েকদিন চলল, রোগের কিন্তু উপশম নেই। গভীর রাত্রি হঠাৎ নরেশ পাশের ঘরে গিয়ে পরেশকে জাগালেন। ডাক্তারবাবুকে একবার খবর দেওয়া দরকার, পল্টু কেমন যেন করছে। বলো কি? পল্টুর তখন শ্বাস উঠেছে। উন্মাদের মতো পরেশ ছুটে নিচে নেমে গেল ডাক্তারকে ফোন করতে। তার গলার স্বর শোনা যেতে লাগলো, হ্যালো, শুনছেন ডাক্তারবাবু? হ্যালো, হ্যাঁ, আমার আর ইঞ্জেকশন দিতে আপত্তি নেই, বুঝলেন? হ্যালো, বুঝলেন? আপত্তি নেই,
আপনি ইঞ্জেকশন নিয়ে শিগগিরই আসুন, আমার আপত্তি নেই, বুঝলেন? এদিকে নরেশ পাগলের মতো চরণামৃতের ভাঁড়টি পেরে চামচে করে খানিকটা চরণামৃত নিয়ে পল্টুকে সাধ্য সাধনা করছে। পল্টু, খাও খাও তো বাবা, একবার খেয়ে নাও একটু। তার হাত থর থর করে কাঁপছে। চরণামৃত কষ বেয়ে পড়ে গেল। মানুষের মন গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।